যে সারা ভারতবর্ষে আপনার আমিষ খাওয়া বন্ধ করে দিতে হবে, সবাই নাকি নিরামিষভোজী হয়ে যাবে। তাহলে আপনি যে এত বড় বড় কথা বলছেন, আপনার নিজের মেয়েকে তো বিয়ে দিয়েছেন একটা মুসলমানের সাথে, তাকে গরু খাওয়াচ্ছেন কেন? আগে সেটার উত্তর দিন। মানুষের যেখানে স্বাধিকার, যেখানে খাদ্যাভ্যাসের যে অধিকার, সেইখানে শত্রুঘ্ন সিনহা বলছে যে তিনি বলছেন যে আমিষ সারা দেশে আমিষ মুক্ত করে দেওয়া উচিত, আমিষ খাবার ব্যান করে দেওয়া উচিত। কি বলবেন আইনজীবী হিসাবে? প্রথমে বলবো, এই শত্রুঘ্ন সিনহা তিনি নেতা না নেতা? তিনি নিজেকে বলে আসানসোলের তিনি কনস্টিটিউয়েন্সির নাকি তিনি মেম্বার অফ পার্লামেন্ট। আজকে তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে যে সারা ভারতবর্ষে আপনার আমিষ খাওয়া বন্ধ করে দিতে হবে, সবাই নাকি নিরামিষভোজী হয়ে যাবে। তাহলে আপনি যে এত বড় বড় কথা বলছেন, আপনার নিজের মেয়েকে তো বিয়ে দিয়েছেন একটা মুসলমানের সাথে, তাকে গরু খাওয়াচ্ছেন কেন? আগে সেটার উত্তর দিন, ঠিক আছে? ওই তো বড় বড় কথা মিডিয়ার সামনে পরে বলবেন, আগে নিজের ঘরটা বাঁচান। আপনি একটা সিনহা বংশ, মানে একটা আপনার ব্রাহ্মণ বংশের আপনি ছেলে হয়ে নিজের মেয়েকে একটা মুসলমানের সাথে বিয়ে দিয়ে তাকে গরু খাওয়াচ্ছেন, আর এখানে মিডিয়ার সামনে বড় বড় কথা বলছেন যে সবাই আমিষ খাচ্ছে, কারণ নিরামিষভোজী হয়ে যাক। আপনি নিজেই তো নিজের মেয়েকে নিরামিষের দিকে ঠেলে দিয়েছেন, গরু খেতে বাধ্য করেছেন। আগে নিজের ঘরটা বাঁচান, পরে লোকের কথা বলবেন, ঠিক আছে? আর আপনি যে একজন সাংসদ, আসানসোল কনস্টিটিউয়েন্সিতে মেম্বার অফ পার্লামেন্ট হয়ে আজকে আপনি পার্লামেন্টে দাঁড়িয়ে এই ধরনের সংবিধান বিরোধী কথাবার্তা বলছেন, আপনার এগেইনস্টে ইমিডিয়েটলি উচিত ফৌজদারি মামলা করা। আপনি ভারতীয় সংবিধানকে চ্যালেঞ্জ করছেন। ভারতীয় সংবিধান যেখানে বলে ধর্মনিরপেক্ষতা, ভারতীয় সংবিধান যেখানে বলে এখানে সবার স্বাধিকার আছে, সবাই যে যার মতন তার ধর্ম আচরণ করতে পারবে, খাওয়া দাওয়ার নিজের মতন চালাতে পারবে, সেখানে আপনি দাঁড়িয়ে ভারতীয় সংবিধানকে দাগিয়ে দিচ্ছেন যে সেখানে যেন যেভাবে এইভাবে বিভিন্ন রকমের যে তারা ধর্মচালন করতে না পারে, তারা নিজে খাবার অভ্যাস ছাড়তে হয়, তারা যেন আমিষভোজী না হয়ে নিরামিষভোজী হয়ে যায়। সুতরাং এই ধরনের কথাবার্তা, সংবিধান বিরোধী কথাবার্তা, এই কথাবার্তা আমরা কোনোভাবেই বরদাস্ত করবো না। আপনার বিরুদ্ধে ইমিডিয়েটলি উচিত ফৌজদারি মামলা করে আপনাকে জেলে পাঠানো। এক। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে ভারতবর্ষে যে কি অচলাবস্থা চলছে, যেখানে দেখা যাচ্ছে যে একজন তৃণমূলপন্থী শাসক, মানে তৃণমূলপন্থী একজন মেম্বার অফ পার্লামেন্ট, নিজেকে মেম্বার অফ পার্লামেন্ট বলেন, আমি জানি না আদৌ উনি হয়েছেন কিনা, কীভাবে হয়েছে তাও জানি না। তিনি তৃণমূলপন্থী হয়ে আজকে আরএসএস এর সাপোর্ট করছেন। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে আরএসএস যে নিজেদেরকে বলে যে হিন্দু ধর্মে তারা দীক্ষিত, এই যে শত্রুঘ্ন সিনহা তাদের সাথে মিলিত হয়ে আজকে মানুষের সামনে একটা দু রকমের তাদের মুখের এটাকে পরিব্যক্ত করছে। একদিকে বলছে আমি টিএমসি সাপোর্টার, টিএমসি করি, অন্যদিকে তিনি তলায় আরএসএসকে সাপোর্ট করছে। তার মানে হিসাব মতন কি বলা যাচ্ছে যে প্রত্যেকটা টিএমসি দলের নেতাকর্মী আলটিমেটলি বিজেপি এবং আরএসএস এর দ্বারা দীক্ষিত। তাহলে এইভাবে মানুষকে ভুল বার্তা দিয়ে আপনি কি মনে করতে চাইছেন? নয় যে কোনো একটা দিকে সঠিক থাকুন, নয় আরএসএস বিজেপি করুন, আর নয় যদি টিএমসি করা থাকে টিএমসি করুন। এরকম দু নঙ্কে পা দিয়ে চলে না, ঠিক আছে? আপনাদের এই ধরনের কাজকর্মগুলো দেখে আজকে প্রত্যেকটা সাধারণ মানুষের মানে মনে একটা চিন্তাধারা তৈরি হচ্ছে যে যাকে আমরা ভোট দিয়ে জেতাচ্ছি সে আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে কোনো ভালো কোনো ইস্যু নেই, যত সব আজে বাজে সংবিধান বিরোধী ইস্যু নিয়ে কথাবার্তা বলছে। আজকে আসানসোলে গিয়ে দেখবেন কি অবস্থা, ওখানে রাস্তাঘাট ভালো নেই, চারিদিকে ড্রেন, নালা নর্দমা, চারিদিকে পাথর ভাঙা রাস্তাঘাটের কি অবস্থা, চারিদিকে ধুলো উঠছে, মানে মানুষ ওখানে তিতিবিরক্ত অবস্থা। আসানসোল কোর্ট চত্বরে গিয়ে দেখবেন আপনার, আমি তো গেছি ওখানে মামলা করতে, এলাকার কি অবস্থা, ওখানে দাঁড়ানোর মতো জায়গা নেই। মানে একটুখানি যে পরিষ্কার পরিচ্ছন্ন করা কিছু করবে, কারণ উনি কি করেন, উনি তো জাস্ট ভোটটা নিয়ে চলে গেছেন, উনি দিল্লিতে গিয়ে বসে থাকেন, কোনোদিন ওখানে আসেনও না, দেখেনও না যে আসানসোলের মানুষরা কি কষ্টে আছে। সেলিব্রিটি এমপি। সুতরাং এই ধরনের সেলিব্রিটি এমপিদেরকে আগামী দিনে যে মানুষরা জেতাচ্ছে তাদের এই মনে প্রশ্ন জাগা উচিত যে এই সেলিব্রিটি এমপি এখান থেকে জিতে ভোট নিয়ে সে মোটা টাকা নিয়ে বসে থাকবে গদিতে, দিল্লিতে বসে থাকবে, এখানে আমাদের সাধারণ মানুষরা এখানে মরতে থাকবে, তাদের দেখার মতন কোনো লোক নেই। আজকে এই বর্তমান পরিস্থিতি সারা পশ্চিমবাংলায় এই ধরনের হয়ে আছে। আজকে আমরা জানেন ইউসুফ পাঠান দাঁড়িয়েছিল, কি হলো, তারপর ইউসুফ পাঠানকে চোখেই দেখতে পাওয়া যায় না, ওই যে দাঁড়িয়ে ছিল ব্যাস শেষ হয়ে গেল, ওই অভিষেকে হাত ধরে দাঁড়িয়েছে ব্যাস, তারপর গল্প শেষ, চলে গেছে। আর তাকে সে গুজরাট থেকে এসেছিল। এখানে আজকে কি অবস্থা, কেউ মানে কোনো দেখার কোনো ইয়ে নেই, শুধুমাত্র ভোট কেনার জন্য, ভোট নেওয়ার জন্য বড় বড় ভাষণ বাতেলা দেয়। আর সংবিধান বিরোধী, আমরা সংবিধানকে, বাবা সাহেব আম্বেদকর সংবিধানকে মাথায় রেখে কাজ করি আমরা আইনজীবীরা। এই সংবিধানে যদি কেউ একটা খারাপ কিছু মন্তব্য করে এবং তাকে যদি দাগিয়ে দেওয়ার চেষ্টা করে, আমরা তাদের বিরুদ্ধে জনপ্রতিরোধ করব এবং এদেরকে তার গলি থেকে নিচে নামানোর মতো যত দূর সম্ভব যত বড় আন্দোলন করা হয় সেই আন্দোলন আমরা করবো। আজকে এই ক্যামেরার সামনে আপনাদের মিডিয়া চ্যানেলের মধ্যে বলে দিয়ে গেলাম। এদিকে দেখা যাচ্ছে যে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, এই যে বাণিজ্য সম্মেলন, এখানে
আখেরে রাজ্যের কী লাভ হচ্ছে? রাজ্য প্রত্যেক বছর কোটি কোটি টাকা খরচা করে দেশ বিদেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যবসায়ীদেরকে আনা হচ্ছে, সেখানে তাদেরকে খাওয়ানো হচ্ছে, এখানে যেসব পরিষেবা দেওয়া হচ্ছে সেই সবগুলো আখেরে বাংলার মানুষের কি কোনো লাভ হচ্ছে? দেখুন, এই বিজনেস সামিট 2011 সাল থেকে এই লাস্ট 14 বছরে মানুষ প্রচুর দেখেছে। আলটিমেটলি কাজের কাজ পুরো জিরো, নিট ফল পুরো জিরো। আজকে একটা বড় কোনো ইন্ডাস্ট্রি এখানে নেই। বড় ইন্ডাস্ট্রি না হলে তারা ছোট ছোট ইন্ডাস্ট্রি হওয়া সম্ভব নয়। একটা বড় ইন্ডাস্ট্রি সবার আগে প্রয়োজন তৈরি করা। আজকে এই যে সৌরভ গাঙ্গুলি, তাকে নাকি 1 টাকার বিনিময়ে নাকি জমি দিয়ে দেওয়া হলো, সে নাকি ইন্ডাস্ট্রি করবে। আরে সে নিজে ইন্ডাস্ট্রির পর্যন্ত জানে না, মানে ইন্ডাস্ট্রির পর্যন্ত সে জানে না সে কি ইন্ডাস্ট্রি করবে। তার নিজের তো বাবার ব্যবসা ছিল, সেই ব্যবসাটা কি করতে পারছে? মানুষ তো দেখছে সেটা তো করতে পারছে না, সেটাকে বড় করে ইন্ডাস্ট্রি করতে পারছে। সে আবার কি ইন্ডাস্ট্রি করবে আলাদা করে? এই ধরনের বিভিন্ন দেশ বিদেশ থেকে লোকদেরকে ডেকে নিয়ে এসে এটা একটা বলবো একটা পার্টি চলছে। পার্টি মানে আমরা বিভিন্ন রকম দেখি না, বিভিন্ন নিউ ইয়ারে পার্টি হয়, তারপর আপনার 25 ডিসেম্বরে পার্টি হয়। এটা এক ধরনের পার্টি হচ্ছে। এই মুকেশ আম্বানি, এই আপনার আদানি, এই আপনার আরও বিভিন্ন সব যেসব মিত্তাল, ঠিক আছে, আপনার বিড়লা, এদেরকে ডেকে ডেকে নিয়ে এসে এখানে একটা পার্টি চলছে এবং মানুষকে ভুল বোঝানো হচ্ছে যে আমরা নাকি ইন্ডাস্ট্রি করছি। লাস্ট বিগত 10-15 বছর ধরে কলকাতা শহরে তথা পশ্চিমবাংলায় কোনো বড় ইন্ডাস্ট্রি হয়নি, যার ফলে আজকে দেখছেন ধর্মতলার মুখে 2000 দিন ধরে মানুষ বসে আছে, এখনো পর্যন্ত তাদের কোনো চাকরি নেই। আজকে যারা সরকারি চাকরি পায়নি, তারা যে প্রাইভেটে কোনো কাজ করে যে তার দুমুঠো অন্ন জোগান করবে, সেটুকানি পর্যন্ত তাদের সেই সংস্থান ব্যবস্থা নেই, উপায় নেই। আজকে দেখুন কি অবস্থা, যে মানে মানুষ যেহেতু কর্ম নেই বলে, কাজ নেই বলে একে অপরকে মারতে পর্যন্ত চলে গেছে। আজকে প্রতিদিন আমাদের ভারতবর্ষে, আমাদের কলকাতায় এবং তারা পশ্চিমবাংলায় খুন, জখম, মার্ডার, রেপ বেড়েই যাচ্ছে। আজকে শিয়ালদার সামনে, আপনার শিয়ালদা ল কলেজের সামনে আজকে বোমা, কার্তুজ, বন্দুক উদ্ধার হচ্ছে। কালকে জানা গেল যে কে একজন নাকি মালদাতে নাকি তাকে নাকি মানে টোটোতে যাচ্ছিল, বাইক ধাওয়া করে তাকে ওপেন রোডের মধ্যে নাকি শ্যুট করে, মানে মাথা থেলে মেরে দিচ্ছে। আবার যে যেতে গেছে সেই মহিলা, তাকে নাকি তেড়ে যাচ্ছে, বলছে যে মাস্টারমশাই আপনি কিছু দেখেননি। মানে সেই পুরোনো আমাদের তপন সিনহার গল্প, আগন্তুক, যে মাস্টারমশাই আপনি কিছু দেখেননি। মানে এইসব করে তার মানে আলটিমেটলি মাননীয়া আপনি কি বলে চাইছেন? মানে আপনি এইসব করে কেন আমাদের ট্যাক্সের টাকাগুলো নয়ছয় করছেন? গরিব মানুষদেরকে কেন আরো পথে ভিখারি করে দিচ্ছেন? আপনি যদি কিছু না করতে পারেন, দরকার নেই, করবেন না। আমাদের ট্যাক্সের টাকাগুলোতে নিয়ে কেন এইসব ছিনিমিনি খেলছেন আমি সেটাই বুঝতে পারছি না। এইসব বিজনেস সামিট করে কোনো লাভ নেই। আগে একটা বড় ইন্ডাস্ট্রি হোক, বড় ইন্ডাস্ট্রি হলে তাহলে তার হাত ধরে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ইন্ডাস্ট্রিগুলো বেঁচে খাবে। আজকে সিঙ্গুরে যদি টাটার কারখানা হতো, তাহলে টাটার কারখানা হাত ধরে সেখানে বড় বড় মানে বিভিন্ন ইয়েগুলো, স্কুল, কলেজ, এগুলো তৈরি হতো, বিভিন্ন রকমের আপনার ছোটো ছোটো আবাসন তৈরি হতো, ছোটো ছোটো দোকান তৈরি হতো, সেখান থেকে প্রচুর মানুষের কর্মসংস্থান হতো। সেটা টোটালটাই বন্ধ করে দিল এবং যাদেরকে জমি ফেরত দেওয়া হয়েছে তারা আদৌ সেখানে চাষাবাদ করে না। সুতরাং ব্যাপারটা হলো পুরানো গুবলেট, মানে জমির পর জমি পড়ে আছে কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। টাটা অ্যান্ড সন্সের কোম্পানির যে কর্ণধার রয়েছে বা উচ্চতর বিভাগীয় প্রধান, তাকে ফোন করে মুখ্যমন্ত্রী বিজনেস সামিটে নতুন করে আহ্বান জানিয়েছে, কি বলবেন? আসবে না নোয়েল টাটা, আমি বলছি এই মুহূর্তে যে টাটা কর্ণধার, সে আসবে না। আপনি যতই এই টাটাকে ডাকুন, মিত্তালকে ডাকুন, এরা এসে শুধুমাত্র এখানে এসে ওই আপনার পার্টি করবে, 2-4টে জিনিস খাবে, একটু লোককে বলবে হ্যাঁ হ্যাঁ দিদিমণি খুব ভালো, উনি নাকি 50,000 কিলোমিটার প্রতিদিন নাকি চলাফেরা করে। শুনলাম এইসব, মানে অবাস্তব কথা, অবান্তর কথা, ঠিক আছে? এসব শুনে আমার নিজেরই কষ্ট হচ্ছে যে আমি তাহলে কাল থেকে আমাকে মনে হয় ওই পথটা চলতে হবে। তো সুতরাং এই ধরনের কথাবার্তা বলে কোনো লাভ নেই। আর নোয়েল টাটা, উনি রতন টাটার মতো অত বোকা মানুষ নন, উনি যথেষ্ট বুদ্ধিমানী মানুষ। উনি কোনোদিনও আপনার এখানে আসবেনও না, আর কোনো ইনভেস্টও করবে না। আর আপনি যেটা করেছেন, অপমান করে আজকে আপনি যেটা করেছেন, সারা বিশ্ব দেখতে পেয়েছে এই টাটাকে কিভাবে ওয়েস্ট বেঙ্গলে তাড়ানো হয়েছে, যার ফলে দেশ বিদেশ, সিঙ্গাপুর, হংকং, আপনি যেখানেই যান না কেন, ইভেন ইটালিও চলে গেছিলেন আপনি, যান, কিন্তু কোথা থেকেও এখানে একটাও কোনো বড় ইন্ডাস্ট্রি এই ওয়েস্ট বেঙ্গলের মাটিতে আসবে না। আজকে আপনার এই চ্যানেলের মাধ্যমে এটাই বলে দিলাম। সাধারণ মানুষ দেখতে পাচ্ছে, একমাত্র একটাই উপায়, এই মাননীয়াকে তার গদি থেকে নামান, গদিচ্যুত করুন, নতুন কাউকে বসান, সে ভালো প্রশাসন যদি চালাতে পারে ওয়েল অ্যান্ড গুড, নাহলে তাকেও সরান। আমার এটাই হচ্ছে বক্তব্য। এই ধরনের প্রশাসন, এই ধরনের দুর্নীতিবাজ আজকে শুধুমাত্র অভয়াকাণ্ডে সঞ্জয়ের ফাঁসি দিতে পারেনি বলে সেটা নিয়ে পার্সোনাল ম্যাটার মনে করেছে, সেটা নিয়ে ঠিক হচ্ছে। আজকে দেখুন যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে শুনছি নাকি সরস্বতী পুজো হতে দেবে না। আজকে কোন একটা স্কুলে নাকি সরস্বতী পুজো হতেই দিল না। মানে কি পরিমাণ অরাজকতা চলছে আজকে এখানে। যেহেতু নিজে মানে মাননীয় যেহেতু হেরে গেছেন, সেই হারটাকে তিনি মানতে পারছেন না, এত তার কষ্ট হচ্ছে।
এই যে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, এখানে যে নতুন করে আহ্বান জানানো হচ্ছে ব্যবসায়ীদেরকে, সেই জায়গায় দেখা যাচ্ছে নতুন নতুন কেন যে পুরানো কলকারখানা ছিল সেগুলোকেও কোথাও না কোথাও রাজনৈতিক একটা প্রতিহিংসা বা রাজনৈতিক একটা প্রভাব খাটিয়ে সেটাকেও বন্ধ করে দেওয়া হচ্ছে। সেইগুলোও তো বন্ধ, একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ কাজ হারাচ্ছে। আপনি দেখুন না, আপনি এইখানে এই হাওড়া চত্বরে একটু ঘোরাফেরা করবেন, ওখানে প্রচুর কারখানা ছিল একটা সময়, এখনও তার পুরনো ভগ্নাবশেষ এখনও পড়ে আছে। এইসব পাট শিল্প, বিভিন্ন রকমের আরও সব শিল্পগুলো আছে, সেগুলো সব বন্ধ হয়ে পড়ে আছে। আজকে সেই শিল্পগুলো, সেই কারখানাগুলোই যদি পুনর্ভাবে চালু করা যায়, তাহলে প্রচুর মানুষ তো কাজ পাবে। আজকে এইসব সামিট টামিট করে এত লোককে খাইয়ে এত কোটি টাকা খরচা করে কী লাভ, আমি সেটা তো বুঝতে পারছি না। যে বন্ধ কারখানাগুলো পড়ে সেগুলোকে তো চালু করা যেতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনা বিষ্ণুপুরে যদি আমি উল্লেখ করি, পৈলানের কাছে যেটা জার্মান ফ্যাক্টরি ছিল, সেটাও অনেক বড় কোম্পানি, যেখানে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ বন্ধ হয়ে গেছে এবং কত শ্রমিক কাজ হারিয়েছে। আজকে আপনি যে কথাটা উঠলেন জার্মান ফ্যাক্টরি, এই জার্মান ফ্যাক্টরি আমার একজন কাকা কাজ করতেন। তিনি সেই জার্মান ফ্যাক্টরি চাকরি করা অবস্থায় তিনি নিজের বাড়ি গাড়ি নিয়ে ছেলে মেয়েদের পড়াশোনা, ভালো স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করা সব করিয়েছে। আজকে সেই জার্মান ফ্যাক্টরিতে কি অবস্থা, বন্ধ হয়ে পড়ে আছে, ওখানকার মানুষেরা না খেতে পেয়ে মরছে। তারা বিভিন্ন রকমের 2 নম্বরই কাজকর্মগুলো শুরু করে জমি মাফিয়ার সাথে মিলে আজকে সেখানকার জমি নিয়ে এইসব কারবারগুলো করছে এবং যত রকমের মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিগুলো সেখানে হচ্ছে। কেন হচ্ছে? কারণ মানুষের কাছে আজকে কাজ নেই। আজকে জার্মান ফ্যাক্টরি একটা বিশাল বড় ফ্যাক্টরি, সারা দেশ দুনিয়া তার নাম, এখান থেকে মাল এক্সপোর্ট হতো, আমি নিজে জানি, ছোটোবেলায় দেখেছি কাকাকে, এখান থেকে মাল এক্সপোর্ট হতো। আর সেখানে দাঁড়িয়ে আজকে মানুষের একটা কাজ নেই, তারা কর্ম হারিয়েছে, যার ফলে তারা বিভিন্ন রকমের ক্রিমিনাল অ্যাক্টিভিটি করার জন্য মানে করতে যেন উঠে পড়ে লেগেছে। কিন্তু কি করবে, আর তো তাদের উপায় নেই যাওয়ার কোথাও। আজকে বিভিন্ন বড় বড় কারখানা, বড় বড় ফ্যাক্টরিগুলো যদি এভাবে বন্ধ হয়ে যায়, তাহলে মানুষ নিজের পেটটা তো কথা শোনে না, পেটের তাগিয়ে তাকে কিছু না কিছু করতে হবে, তারা বাধ্য হচ্ছে এই ধরনের কর্মকাণ্ডগুলো করার জন্য। এটা মাননীয়কে ভাবতে হবে। এই ধরনের বিজনেস সামিট করে লোক খাইয়ে টাকাটা খরচা করে কোনো লাভ নেই। আপনি বরঞ্চ যেগুলো বন্ধ হয়ে গেছে সেইগুলোকে চালু করার ব্যবস্থা করুন। আমার এটাই মাননীয়ের কাছে হচ্ছে আমার তার কাছে প্রার্থনা।